যদি আমাদের কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই দিয়ে রাখবেন, যাতে আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। সেই জন্য বইটিতে সংঘের উদ্গাতা যিনি, সংঘ ভাবনার উদ্গাতা যিনি, তার চিন্তনের পর্যায়টা কয়েকটা পর্যায় সারণী পার হয়ে এসেছে। তিনি যখন মুঞ্জেজি এবং পরাঞ্জাপিজি যখন চাইলেন যে তিনি কলকাতাতে আসুন, তিনি এখানে এসে ন্যাশনাল মেডিকেল কলেজে পড়াশুনো করুন, উনি এখানে এলেন এবং ছাত্র হিসাবে খুব উচ্চমানের না হলেও খুব নিম্নমানেরও ছিলেন না। তিনি যথেষ্ট সম্মানের সাথে এখানে পাশ করেছেন MBBS। কিন্তু সেটা একমাত্র উদ্দেশ্য নয়। তিনি অনুশীলন সমিতির সঙ্গে কীভাবে যুক্ত হলেন, কী করেই বা বিখ্যাত বীর একজন বিপ্লবী, যার কথা খুব কম চর্চা হয় আজকে বাঙালিদের মধ্যে, ত্রৈলোক্যনাথ চক্রবর্তী, যাকে মহারাজ ডাকনামে ডাকা হতো, তার সঙ্গে তার সম্পর্ক, আপনার ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা পুলিন বিহারী দাসের কাছে কিভাবে তার যোগাযোগ হলো, নলিনী কিশোর দত্তর সঙ্গে তার সম্পর্ক, এই যে সামগ্রিকভাবে ডাক্তারজির যে কর্মকাণ্ড, দামোদরে বন্যা হচ্ছে, ডাক্তারজি এখানে ছুটে যাচ্ছেন, বেলুর মঠ ভারত সেবাশ্রম সংঘ ঝাঁপিয়ে পড়ছে আর্তদের সেবা করার জন্য, ডাক্তারজি সেখানে যাচ্ছেন। ডাক্তারজি মেসে থাকতে থাকতে সেখানে শুনছেন যে গান হচ্ছে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি, দ্বিজেন্দ্রলাল রায়ের এত বিখ্যাত একটি গান, আপনি আমি আমরাও সকলে শিহরিত হই। সেটা শুনে অঝরে একটি মারাঠি যুবক কাঁদছে, অঝরে তার চোখ থেকে জল পড়ছে। এগুলো বাঙালি জানে না। এবার এমনকি পরবর্তী সময়ে যখন সংঘ প্রতিষ্ঠা হয়ে গেছে, ডাক্তারজি নাগপুরে আছেন, অন্যান্য প্রবাসের সাথে নাগপুরই তিনি তার প্রধান জায়গা, তো নাগপুরে আছেন, তার সাথে ভারতবর্ষে প্রবাস করেন, ঠিক কথা। তো বাংলা থেকে যখনই কেউ যেতেন তাকে বলতেন যে ওই গানটা শোনাও। তো এবার বাংলাতে এসে উনি কি দেখলেন সেটা বাঙালি সমাজে আজকে প্রচার নেই। বাংলাতে উনি এসে দেখলেন যে এখানে একটি কনসেপ্টকে, একটি ভাবনাকে রূপ দেওয়া হয়েছে। কি সেই ভাবনা? না, অনুশীলন, এক্সারসাইজ। ডাক্তারজি যখন খুঁজে পেলেন যে আমাদের কি ছিল আর কি ছিল না, যখন খোঁজার চেষ্টা করলেন, দেখলেন আমাদের তো সবই ছিল, অর্থ ছিল, আমাদের শিক্ষা ছিল, আমাদের বল ছিল। এমন এমন বীর এখানে জন্মেছে যে তরবারির এক আঘাতে এক মুঘল সেনাপতিকে ওপর থেকে নিচ অব্দি চিরে দেয় ঘোড়া সমেত, সেই বীরও এখানে জন্মেছে। এখানে পৃথিবীর সব থেকে প্রাচীন 3টি বিশ্ববিদ্যালয় এখানে, 1790 খ্রিস্টাব্দ পর্যন্ত পৃথিবীর সব থেকে সমৃদ্ধ অর্থনৈতিক ব্যবস্থাও এখানে। সবই থাকা সত্ত্বেও আমরা কেন পরাধীন? এই ভাবনা করতে গিয়ে দেখলেন যে এখানে অনৈক্য, আমরা ঐক্যবদ্ধ জাতি হতে পারিনি। আর ঐক্যবদ্ধ জাতি হতে গেলে কি করতে হবে? এক্সারসাইজ করতে হবে, অনুশীলন, যেটা বৈদিক যুগে ছিল। এই ভাবনাটি, ডাক্তারজির এই ভাবনা স্পার্ক কিন্তু হলো স্বামীজির মাধ্যমে, স্বামী বিবেকানন্দের মাধ্যমে। কারণ এক্সারসাইজ বা অনুশীলন যে করতে হবে, এটা বহুবার স্বামীজি বিবেকানন্দ বলেছেন। এবং এই যে স্বামীজির যে বক্তব্যটা নিয়ে অনেক সময় ভারত বিরোধী শক্তিরা বলে থাকে গীতা থেকে ফুটবল খেলা ভালো, আসলে এই বক্তব্যটা কলকাতায় দিয়েছিলেন উনি। ওই বক্তব্যটা পূর্ণ অনুচ্ছেদটা যদি আমরা পড়ি, পুরো প্রচ্ছদটা পড়ি, তাহলে দেখবো যে সেখানে উনি বলছেন যে কিভাবে আমরা প্র্যাকটিসের মাধ্যমে, এক্সারসাইজের মাধ্যমে কিভাবে টিম স্পিরিট বা একটা ঐক্যবদ্ধতার মনোভাব নিজেদের মধ্যে তৈরি করতে পারবো, সেটা বলতে গিয়ে ওখানে ওটা উনি উদাহরণস্বরূপ রেখেছিলেন। আর ওখানে ওটা উনি যেটা বলেছিলেন সে পুরোটাও বলা হয়। উনি বলেছিলেন যে গীতা কিন্তু বীরদের জন্য, ঠিক ঠিক, কাওয়ার্ডদের জন্য না। তোমাকে বীর হতে হলে তোমার শক্তি সঞ্চয় করতে হবে। ঠিক ঠিক। এবং শক্তি করার জন্য তোমার শারীরিক কসরত করতে হবে, দরকার হলে ফুটবল খেলতে হবে। ঠিক ঠিক ঠিক। যখন তুমি শারীরিকভাবে শক্তি হবে তখন তুমি মানসিকভাবে শক্তিশালী হবে। একদম। এবার তুমি গীতা পড়ো, একদম। তো সেটাকে এরা নিজেদের যেরকম হয় সিলেক্টিভ প্রোপাগান্ডা, সেটা করেছে। তো স্বামী বিবেকানন্দ যখন শিকাগো থেকে ঘুরে এলেন, তারই তো অনুপ্রেরণাতে সতীশচন্দ্র বসু এবং ব্যারিস্টার প্রাণনাথ মিত্র অনুশীলন সমিতি কলকাতাতে প্রথম প্রতিষ্ঠা করলেন 1902 সাল। 1905-এ সেইটারই পুলিন বিহারী দাস করলেন ঢাকাতে, 1905-এ ঢাকা অনুশীলন সমিতির। তারপরে সঙ্গে যুক্ত হতে থাকলো বারিন ঘোষ ইত্যাদিরা, এবং মহারাজ বা ত্রৈলোক্যনাথ চক্রবর্তী ময়মনসিংহে প্রতিষ্ঠা করলেন অনুশীলন সমিতির 3য় শাখা। তো অর্থাৎ অনুঘটক বা ভাবনার উৎস বা কেন্দ্র ওই স্বামী বিবেকানন্দ। এবার স্বামী বিবেকানন্দের ভাবনা থেকে অনুশীলন সমিতি,
ডাক্তারজি যখন এখানে এলেন তখন তার মূল উদ্দেশ্যই ছিল, মুঞ্জেজিও চেয়েছিলেন, পরাঞ্জাপিজিও চেয়েছিলেন উনি অনুশীলন সমিতিতে প্রবেশ করুন। কারণ অগ্নিযুগের বাংলার সাথে সাথে কিন্তু ভারতবর্ষের আরও দুটো প্রান্ত বৈপ্লবিক আগুনে জ্বলছে ধকধক করে। কারণ চাপেকর ভাইরা মারাঠি, ওদিকে যেমন মহারাষ্ট্র জ্বলছে, এদিকে পাঞ্জাব জ্বলছে। এবং এটাকে অনেকে বলে যে এটাকে রিভলিউশনারি ট্রায়াঙ্গেল, ত্রিভুজের মতো। দেখুন ভারতবর্ষে একদম এই ত্রিভুজে তখন আগুন জ্বলছে, আর এই ত্রিভুজ নিয়ে মহা চিন্তিত ইংরেজ সরকার। কারণ এরা কিছুতেই পোষ মানছে না, তথাকথিত বড় রাজনৈতিক দলের নেতারা তো পোষ মেনে গেছেন, কিন্তু এরা পোষ মানছে না। তো এই পোষ না মানা তিনটে জাতি, বাঙালি, পাঞ্জাবি এবং মারাঠি, মানে নাকে দম করে রাখার মতো যে কথাটা বলে হিন্দিতে, নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে আমরা বাঙালিরা যেটা বলে থাকি। সেই অবস্থাতে মহারাষ্ট্রের যে বৈপ্লবিক কর্মকাণ্ড, যার সঙ্গে ডাক্তারজি বহু পূর্বে যুক্ত ছিলেন, সেই বৈপ্লবিক কর্মকাণ্ডকে আরও সমৃদ্ধ করার উদ্দেশ্য নিয়ে ওনাকে ন্যাশনাল মেডিকেল কলেজ কলকাতাতে পাঠানো হয়। এবং এখানে ওনার একটি ছদ্মনাম ছিল কোকেন, এমনকি ওনাকে ওনার যে রিভলভার ছিল ডাক্তারজি, সেই রিভলভারটার নাম ছিল অ্যানাটমি। রিভলভারটা ওই অ্যানাটমির বইয়ের মধ্যে কাগজটাকে কেটে ঢুকিয়ে রেখেছিলেন। তো এই যে একটা বিরাট ইতিহাস বাংলাতে, এটা বাঙালি জানে না। এবং অনুশীলন সমিতির যে কর্মকাণ্ড, আজকে যদি উনি যখন সংঘের রচনা, তার ভাবনা স্থাপন করলেন যে একটা ব্যক্তি সমাজকে তৈরি করতে গেলে তৈরি করতে হবে তার শরীর এবং মন উভয়। শরীর ছাড়া মন, মন ছাড়া শরীর, কোনোটাই সমাজের কোনো কাজে লাগবে না। তো ওই অবস্থাতে যে শারীরিক অনুশীলন এবং মানসিক বৌদ্ধিক অনুশীলন, এই ভাবনাটাও অনুশীলন সমিতি থেকে নেওয়া। এবং অনুশীলন সমিতির যদি আমরা সেই সময়কালে যদি আমরা দেখি যে এমব্লেম বা ওদের যে লোগোটা ওই মহান বিপ্লবীদের, সেখানে লেখা আছে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। অর্থাৎ ভারত মাতাকে কেন্দ্র করে অদ্ভুতভাবে এটি মুকুট দেয়া হয়েছে। আমরা যদি একটু অনুশীলন সমিতির ওই লোগোটা দেখি, দেখবো যে অখণ্ড ভারতের একটি মানচিত্র, সে মানচিত্রের উপরে মুকুট পরানো আছে। তো এই মুকুটটা কার? ভারত মাতার মুকুট। এবং এই ভারত মাতা কে? যে ভারত মাতাকে ওই কন্যাকুমারিকার রকে বসে দেখেছিলেন স্বয়ং স্বামী বিবেকানন্দ, তার স্বপ্নালোকে, তার চিন্তা জগতে যে ভারত মাতার স্বপ্ন দেখেছিলেন। তো এখানে একটা ইন্টারেক্ট করছি, তার মানে এই যে ওই এমব্লেমটা, হ্যাঁ, যার মধ্যে লেখা ছিল জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী। আচ্ছা, এটা তো অ্যাকচুয়ালি আমাদের অ্যাকর্ডিং টু রামায়ণ হিস্ট্রি শ্রী রামচন্দ্র এটা লঙ্কাতে বলেছিলেন। সঠিক সঠিক। ওনাকে যখন বিভীষণ বলেছিলেন যে এটা তো আপনারই, ঠিক ঠিক, আপনি এখানে থেকে যান। ঠিক ঠিক ঠিক। তার মানে এই অনুসরণ সময় তার মানে 4D। হ্যাঁ, তার মানে বিপ্লবী বাণীন ঘোষ থেকে শুরু করে এই পুলিন বিহারী বসু থেকে শুরু করে যত বিপ্লবী রাসবিহারী বসু, অবশ্যই অবশ্যই সবাই 4D। তার মানে একদম নিঃসন্দেহে। দেখুন, মানে আমরা ছোটবেলা থেকে স্নেহাংশুদা একটা জিনিস দেখেছি যেটা আজকের দিনে দাঁড়িয়ে আমার কাছে খুব হাস্যকর লাগে। মানে ক্ষুদিরাম বসু হুতাত্মা, শহীদ তো বলবো না, হুতাত্মা ক্ষুদিরাম বসু আজকে ফাঁসির মঞ্চে উঠছেন গীতা হাতে নিয়ে। অথচ আমরা ছোটবেলাতে দেখেছি 12ই আগস্ট হ্যাঁ 12ই আগস্ট আসা মাত্রই ক্ষুদিরাম বসুর জন্মদিন অন্য কেউ পালন করুন বা না করুন, কিন্তু যারা বামপন্থায় বিশ্বাসী যে সকল বিভিন্ন সংগঠন, রাজনৈতিক এবং অরাজনৈতিক উভয় মঞ্চে, এবং বিভিন্ন বুদ্ধিজীবীরাও, তারা ওই দিন ছবিতে মালা দেওয়া ইত্যাদি। এবং আমাদের ছোটবেলা থেকে, জানি না আপনারা সেই ধারণা তৈরি হয়েছিল না, আমাদের কিন্তু একটা ধারণা তৈরি হয়ে গিয়েছিল যে বিপ্লবী মাত্রই এরা হচ্ছেন বামপন্থী। অথচ পরবর্তী সময় যখন পড়াশুনো করছি তখন দেখা যাচ্ছে না, তো ক্ষুদিরাম বসু বামপন্থী ছিলেন, তত বামপন্থা তৈরিও হয়নি। 1920-এ বামপন্থা তৈরি হলো, তাও কোথায়? মধ্য এশিয়ায়। আর 1925-এ সেই মানবেন্দ্রনাথ রায়ের বামপন্থা 1925-এ খুঁড়িয়ে খুঁড়িয়ে পথ চলা শুরু করলেন। এখানে আরেকটা মজার জিনিস হচ্ছে, ইন্টারেক্ট করছি, সমস্যাটা কি হয়, এরা খুব কৌশলে সোশ্যালিজম আর কমিউনিজম দুটোকে এক করে দিয়েছে। একদম সোশ্যালিজম এবং কমিউনিজম কিন্তু এক নয়। এই বলশেভিকরাই তো সোশ্যালিস্টদেরকে কন্টিনিউয়াস হত্যা করেছে, যেটা দ্য গ্রেট পার্জ। একদম লেনিন এবং স্ট্যালিনের কাজই ছিল সোশ্যালিস্টদেরকে হত্যা করা। একদম তাই করেছে চিরকাল। একদমই। এবং এই সোশ্যালিজমের কথা ফ্রেঞ্চ রেভলিউশন, একদম রুশো ভলতে এরা সোশ্যালিস্ট। একদম একদম। আর যদি সোশ্যালিজমের কথা, তাহলে আমাদের আদি সনাতন পুঁথিতেই বলেছে। হ্যাঁ হ্যাঁ, সমাজতন্ত্রের কথা অবশ্যই। সংগচ্ছাদ্দম সংগবদ্ধম সম্ভমানাসি জানাদম, তো বাণী আমাদের থেকে নেওয়া। তাই কি করে ওরা ওদেরটা বলে? এর মধ্যে কে কার্ল মার্কস এসে কি করেছে, ডাস ক্যাপিটাল লিখে তার সঙ্গে কিভাবে কি করেছে করে এটা গুলিয়ে দেওয়া, সবকিছু গুলিয়ে সবটাই আমাদের
আমরাই সব করছি। আপনি একদম ঠিক বলেছেন। হ্যাঁ, এবার বলুন তারপরে কি যেন বলছেন। তো এইবার এই জায়গা থেকে যে এই যে চিন্তা চেতনার যে জায়গাটা তৈরি হয়েছিল ডাক্তারজি, পরবর্তীতে এখান থেকে যাওয়ার পরে ডাক্তারজি এটা অনুধাবন করেছেন, যেটা আমরা ডাক্তারজি যিনি জীবনীকা নারায়ণ পালেকারের যে মানে অসামান্য গ্রন্থ, তাছাড়াও তাকে সেই সময় যারা দেখেছেন তাদের যে কথন থেকে জানতে পারি যে ডাক্তারজির মননে একটা ভাবনা, একটা চিন্তা যদি পরিবর্তন আসে। কি পরিবর্তন? যে শুধু সশস্ত্র বিপ্লব দিয়ে হবে না। দেখুন, আর বাস্তবেও তাই। যেদিনকে ক্ষুদিরাম বসু ফাঁসির মঞ্চে উঠছেন, হয়তো সেদিনও বাংলাতে স্নেহাংশুদা, অন্য কারোর কথা কি বলবো, হয়তো আমার পরিবারে আমারই কোনো না কোনো পূর্বপুরুষ সেদিনও মাছের জল দিয়ে ভাত খেয়েছিলেন। আমি অন্য কাউকে দোষারোপ করছি না, আমি আমার পরিবারের উপর নিলাম পুরো বিষয়টা, যে আমি তো আকাশ থেকে টপকে পড়িনি, আমারও একটা ব্লাড লাইন আছে। তো আমার ব্লাড লাইনে আমার যিনি পূর্বপুরুষ সে সময় ছিলেন, হয়তো তিনি সেই দিনও মাছ ভাত খেয়েছেন। তার কোনটা হয়নি যে আজকে একটি 17 বছরের সদ্য 18 বছরে পা দেওয়া একটি ছেলে, যার নিজের জন্য কিচ্ছু চায়নি, সে আমার মুক্তির জন্য সে আজকে ফাঁসির মঞ্চে যাচ্ছে। এই ভাবনা তো আমরা তৈরি করতে পারিনি। শুধু তাই না, আপনাকে ইন্টারেক্ট করে একটা জিনিস আপনার মনে আছে, এই কিছু বছর আগে ধনঞ্জয় চট্টোপাধ্যায় নামে একজন ফাঁসি হয়েছিল এবং তাকে নাটা মল্লিক বলে শেষ ফাঁসুরে সম্ভবত পশ্চিমবঙ্গে সে ফাঁসি দিয়েছিল। সে তার ইন্টারভিউতে বলেছিল যে সম্ভবত তার ঠাকুর দাদা আমাদের মাস্টারদা সূর্য সেনে ফাঁসি দিয়েছিল একদম, এবং তারা তো জানতেন না লোকটাকে। তাই তো নাটা মল্লিক বলছেন যে ফাঁসি দেওয়ার পর ব্রিটিশরা নাকি ওখানে জেলারদের মধ্যে মিষ্টি দিয়েছেন বলে আমি খুব তৃপ্তি করে খেয়েছিলাম, এবং আজ আমি সেটা ভাবি আর কাঁদি। তাই তো আপনি এটা বলেন আপনার পরিবার কেন, আমার পরিবারও হয়তো জানি না কে লোকটা। একদম, এই লোকটা কি করছে, তার মানে এটা কি দাঁড়ালো। যেমন আরেকটা প্রসঙ্গ বলছি, বাঘা যতীন তার সঙ্গিনী যখন বুড়িবালা মেয়ের ওখানে লুকালেন, লোকাল লোক জানতো ওরা ডাকাত। তাই তো, একদমই তাই, একদম ব্রিটিশ ওদের তাই বোঝালো একদম, এবং লোকাল লোক হেল্প করলো ব্রিটিশকে কাউন্টার করার জন্য। একদমই তাই। এই দুর্ভাগ্যটা কেন, তার মানে এটা তাহলে এই যে দুর্ভাগ্যজনক যে ইতিহাসের পর্যায়গুলোর থেকে একটা জায়গাতে যদি পৌঁছায়, যেটা ডাক্তারজি পৌঁছেছিলেন, যে সশস্ত্র বিপ্লবে হুতাত্মা মহাবীর এই সকল বিপ্লবীরা তারা জীবন দিচ্ছেন, রক্তপাত করছেন ভারত জননীর স্বাধীনতার জন্য, অথচ মানুষের মধ্যে সেই সমাজ যুক্ত নয়, সমাজ বিযুক্ততার থেকে, সেখান থেকে উনি ভাবনা করলেন তাহলে এবার বোধহয় কংগ্রেস বা রাজনৈতিক আন্দোলনের প্রয়োজন আছে, যে রাজনৈতিক আন্দোলনের দ্বারা ভারতকে যুক্ত করা হবে।